এই বক্সে কি আছে? নিশ্চয়ই বড় আম্মুর মতোই স্বর্ণালঙ্কার নিয়ে হাজির হয়েছ। বক্স দুটোর দিকে তীক্ষ্ণ চেকে চেয়ে চাপতে চায় সুখ। রুবাইয়াত হ্যাঁ দাবি করে কিছু বলার আগেই সুখ মুখ গোজ করে ইশারায় নিজস্ব ভাষায় বলো, আমার এসব চাই না। চাই না বললে হবে? আমার একমাত্র মেয়েকে না দিলে আর কাকে দেবো এসব? কাছে এসো, একবার পরিয়ে তো দেখি আমার মেয়েকে পুতুল রানীর মতো লাগে কি না। আজ রাতে নিজের রুমেই শুয়েছে সুখ। দরজা বন্ধ, বেডে কোলবালিশ জড়িয়ে চোখ বুঝে কমফোর্টার টেনে দিল বুক অব্দি। আকম্মার দরজায় টোকা পড়ে, চোখে ঘুম ধরা দিয়েছিল মাত্রই। দরজায় কড়া পড়েছে লাগাতার, অথচ কোনো কণ্ঠস্বর ভেসে আসছে না। সুখ উঠে বসে, অল্পক্ষণ মেরে বসে রয়, এরপর হেঁটে গিয়ে দরজা খুলে দিল। সে ভেবেছিল তুফা অথবা কাজিনদের মাঝে কেউ হবে, কিন্তু সামনের মানুষটিকে দেখেই গলা শুকিয়ে এলো। আপনি এখানে? একাকিত্ব ভীষণ যন্ত্রণা দিচ্ছিল। সঙ্গী খুঁজে পেলাম হঠাৎ একদিন, অতঃপর কারোর সাথে নীরব যুদ্ধ শেষে নিজের জিনিস নিজের কাছে ছিনিয়ে নিলাম। বিয়ে করে বউ বানালাম একটা বোবা ফুলকে, কিন্তু বউটা দূরে দূরে পালিয়ে বেড়ানোর মনোভাবে থাকে সব সময়। দিস ইজ নট ফেয়ার জানেমান। নিজের বক্তব্য শেষে সুখের পাশ কাটিয়ে ভেতরে এলো পর্ণ। দরজা বন্ধ করলো পুনরায়, এরপর ধপাস করে বেডে শুয়ে পড়ল। সুখ বিমূঢ়, মুহূর্তেই কি হয়ে গেল বুঝে উঠতে খানিক সময় প্রয়োজন পড়ল। এরপর বেডের কিনারে এসে কোমরে হাত রেখে অসন্তুষ্ট নিয়ে তাকিয়ে রইল। আপনি আমার রুমে কেন? যথাযথ জবাব পায় না সে। বর্ণ বেডে কনুই রেখে হাতের মুঠোয় মাথা ঠেকিয়ে চেয়ে আছে এক দৃষ্টে তার কোমরের দিকে, ঠোঁটে ফিরছে হাসি। অপর হাতখানা বাড়িয়ে সুখের ফর্সা মেদহীন উদরে টোকা মেরে বেহায়ার মতো শুধালো, ওয়াও, আই এম টোটালি সিডিউস বাই ইউ সুইটহার্ট। বর্ণর নজর লক্ষ্য করে ভুরু কুঁচকে মাথা নামিয়ে তাকায় সুখ। মুহূর্তেই হতভম্ব চোখে পাকিয়ে আসে। পেট থেকে শাড়ি সরে গিয়েছে, দ্রুত শাড়ি টেনে অনাবৃত অঙ্গটা আবৃত করে। এরপর হাত তুলে আঙুল দেখিয়ে কিছু বলতে নিলেই বর্ণ হাতটা ধরে ফেলল পূর্বাভাস ছাড়াই। এক ঝটকায় তাকে পাশের বালিশে শুয়ে কমফোর্টারে ঢেকে দিল। বলল পরপরই, সামান্য যদি নড়াচড়া করেছিস, আমার এই শরীর আর এখানে থাকবে না, তোর উপর উঠে যাবে। এখন ভাব, সামলাতে প্রস্তুত থাকলে নড়তে পারিস, চড়তে পারিস, যা খুশি করতে পারিস, অ্যাজ এ উইশ। 17 ফেব্রুয়ারি বুধবার, সন্ধ্যা 7টায় অ্যাওয়ার্ড সেমিনারি অনুষ্ঠিত হবে জেলার বাহিরে। সুখ ও তার পরিবার আমন্ত্রিত। এটা হবে সুখের সফলতার প্রথম ধাপ। বিয়ের ডেট ফিক্স হওয়ার আগেই দিনই এক্সিবিশন দিয়েছিল। প্রথমবার হিসেবে পেন্টিং খুব চড়া মূল্য বিক্রি হয়েছে। রয়্যালিটিও পেয়ে গেছে ইতিমধ্যে। তার নিজের যোগ্যতায় প্রথম আয় ছিল সেটা। কি যে খুশি হয়েছিল সেদিন সুখ। আব্বু আম্মু, বাড়ি প্রতিটি সদস্য, এমনকি গার্ড থেকে শুরু করে মেইড এবং দারোয়ান কাকাকেও উপহার দিয়েছিল নিজের টাকায়, নিজের পছন্দ মতো। তবে একজন মানুষ বাদে, তার এক সময়ের শখের পুরুষ আসফিয়ান বর্ণ। কত নামি দামি মানুষ তিনি, তার জিনিস নেবে? অবশ্য বর্ণর জন্য কিছু কিনেছিল সুখ, কিন্তু দেখায়নি কাউকে। স্থানটা বেশ জাঁকজমকপূর্ণ, সাজানো গোছানো, লাল নীল নিয়ন আলোয় চারপাশ রঙের। ফুলের গেট পেরিয়ে লাল কার্পেট বিছানো সরু পথ ধরে আব্বু আম্মুকে সাথে করে ভেতরে প্রবেশ করে সুখ। নুরাও আছে রুবাইয়াতের হাতের মুঠোয়। সুখের সাথে আসবে বলে বায়না ধরে বসেছিল গতকাল থেকে। অতিথিদের নির্ধারিত আসনে গিয়ে বসল তারা। সুখের হাতে দুটো গোলাপ, ভেতরে প্রবেশের সময়কালে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। বর্ণ এখনো এসে পৌঁছায়নি হয়তো। খুব কঠিন গলায় সুখকে বলেছিল তখন, আব্বুর গাড়িতে না উঠে যেন তার জন্য অপেক্ষায় থাকে। সুখ কানেই তোলেনি। আগে ভাগেই নুরাকে গিয়ে গাড়িতে উঠে বসেছে। পাশে শাড়ির আঁচল টেনে ধরে, আমার বউ ফুল না করে। বিশ্বাস নেই। অনুষ্ঠান শুরু হতে কিছুটা সময় বাকি। অতিথিবৃন্দ প্রায় এসেই পড়েছে। গুটি কয়েক আসন ফাঁকাও আছে। তুফা কল দিচ্ছিল সুখকে। ভেতরে নেট কাজ করছে না, মেসেজ সেন্ড হচ্ছে না। তুফা বলেছে ইম্পর্টেন্ট কিছু বলতে চায়। ব্যাস, কলে এলেই হবে। সুখে প্রত্যুত্তর করতে হবে না। নেটওয়ার্কের খোঁজে হাঁটতে হাঁটতে কখন গেট পেরিয়ে এসেছে সুখের ধ্যানেই ছিল না। তুফা কল প্রবেশ করল অবশেষে। রিসিভ করে কানে তুলল। সূর্য ডোবার পথে, সন্ধ্যা প্রায় হয়ে এলো।
সুখের পরনে সিল্কের কালো শাড়ি, রংটা গুটগুটে আধার তুল্য ঘন কালো। শাড়ির উপরে সোনালি আর রূপালি জরির কাজ, বা হাতের উপর আঁচল খোলা। মুখে খুব বেশি প্রসাধনী ব্যবহার করেনি। ঠোঁটে লিপ গ্লস দিয়ে হালকা একটু পিচ কালার লিপস্টিক ছুঁয়েছিল। এই অল্পতেই মায়ামাখা মুখখানা কি যে মোহময় স্নিগ্ধ দেখতে লাগছে সুখকে। আসফিয়ান বর্ণ দেখলে নির্ঘাত বুকে হাত চেপে বেহায়ার মতো চেয়ে থাকতে থাকতে এতক্ষণে লাগামহীন অস্বস্তিকর বাক্য ছুড়ে দিত কয়েকটা। হ্যালো ম্যাডাম। কানে ফোন চেপে তুফার কথা শুনতে শুনতেই আনমনে হাঁটছিল সুখ। জায়গাটা এমন আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে, চোখ উল্টে পাল্টে দেখছিল। পুরুষালী গলা কণ্ঠ কৌঠরে পৌঁছতেই স্থির হয়ে গেল সে। মনে হলো কণ্ঠের অধিকারী মানব তার পিছে গা ছুঁই ছুঁই। তড়িৎ পিছু ঘুরে অপরিচিত চেহারা দেখে ছিটকে দূরে সরে দাঁড়ায়। ম্যাডাম দেখি ভয় পাইছে। তোরা দেখছস ম্যাডাম ভয় পাইছে আমারে। কেমন বিশ্রীভাবে হেসে উঠল ছেলেটা। তার সাথে আরও দুজন। গা গুলিয়ে উঠল সুখের। ভালো মানুষ বলে মনে হচ্ছে না এদের। ভুল জায়গায় এসে পড়েছে নিশ্চয়ই। দ্রুত মাথা নামিয়ে পাশ কাটিয়ে চলে আসতে ধরলে ছেলেটা এক লাফে পথ আটকে দাঁড়ায়। আরে ম্যাডাম, যাওয়াটা তো তারা কিসের? একটু সময় দিন আমাদের। অনুষ্ঠান শুরু হতে আরও অনেক সময় বাকি। ভীষণ ভয় পেয়ে গেল সুখ। ঢোক গিলে মনিদয় ঘুরিয়ে আশেপাশে অবলোকন করে। অনেকেই আছে উপস্থিত, অথচ কেউ এগিয়ে এসে জিজ্ঞেস করছে না মেয়েটার পথ আটকে দাঁড়িয়েছেন কোন সাহসে। মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না। না। সুখ হাত নেড়ে নিজস্ব ভাষায় বোঝাতে চাইল, প্লিজ যেতে দিন ভাইয়া। তিনজন পরস্পরের দিকে তাকিয়ে হেসে উঠল হো হো। একজন বলল, ভাইজান মাইয়ে দেখি কথা কইতে পারে না, এর উপর আপনার নজর পড়ল কেমনে? ছেলেটা অপর এক ছেলের কাঁধে হাত রেখে আয়েশি ভঙ্গিতে ঠোঁটে কদাকার হাসি টেনে বলল, কথা দিয়ে আমি কি করবো? মাল জাক্কাস হইলেই হইব। মজা হবে, মস্তি হবে। চোয়াল থরথর কেঁপে উঠে সুখের। দু হাতে শাড়ি খামচে ধরে। ওদের এই বিশ্রী হাসি লুলুক চাহনি খুব বাজে স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছে তাকে। সেদিন এভাবেই কিছু জঘন্য নিকৃষ্ট লোক তার কাছে এসেছিল। শ্বাসকষ্ট উঠে যায় সুখের। মেডিকেলের পরিভাষায় প্যানিক অ্যাটাক। মৃদু গঙিয়ে মুখ চেপে ধীরে ধীরে পিছিয়ে যেতে ধরে। পাখি পালাচ্ছ কেন? বিশেষ কোনো ক্ষতি করব না, শুধু একটু গল্পই তো করতে চাইছি। বুঝোই তো, যৌবনের জ্বালা। সুন্দরী নারী দেখলে গল্প করার লালসা জেগে ওঠে। পা দুটো অবশ হয়ে এসেছে সুখের। ছেলেটা এগিয়ে এসে গায়ে হাত দিতে গেলে আতঙ্কে থরথরে কাঁপে প্রায় অনেকক্ষণ ঘৃণ স্পর্শের ছোঁয়া না পেয়ে ভয়ার্ত চোখে দুটি আস্তে আস্তে মেল। অবাক হয় ভীষণ। পেছন থেকে একটা হাত এসে ছেলেটার হাত মুচড়ে রেখেছে। অনুভূত হয় পেছনে কেউ আছে, কারো বুকের সাথে পিঠ ঠেকেছে তার। অশ্রু গড়িয়ে পড়ে ঝরঝর। ভেজা চোখে ঘাড় বাঁকিয়ে তাকাতেই ঠোঁট ভেঙে কান্না এলো সুখের। অচিরে ছুটে মানুষটার পেছনে লুকিয়ে গিয়ে পিঠের জ্যাকেট খামচে ধরে, এতটাই জোরে যে জ্যাকেট পরলে ছিঁড়ে হাতের তালুতে নিয়ে আসে। বর্ণ শীতল চোখ নামিয়ে একবার সুখের হাতের দিকে চেয়ে এরপর সামনে দৃষ্টিপাত করে। শালা, এত মানুষের কেউ এগিয়ে এলো না, তুই কোন বিদ্রোহী রে? হাত ছাড় আমার। হার না মানা কণ্ঠ হলেও স্বর ব্যথা দূর। হাতটা বুঝি ভেঙেই গেল, এমন বলিও কারো শরীর হয় নাকি আবার? বর্ণ মেনে নিল এক কথাতে, যুক্তি তর্ক ছাড়াই উচ্ছিষ্ট আবর্জনা নিক্ষেপ করার মতো হাতটা ছুড়ে দিল। কাঁধ দুলিয়ে বলল, দিলাম ছেড়ে। তারপর তিনজন একে অপরের গা ঘেঁষে জড়ো হলো তারা। চোখে চরম ক্ষোভ। হয় না, উঠতি বয়সের তেজ। বর্ণ যার হাত মুচড়ে ধরেছিল সে নিজের হাত মালিশ করতে করতে দম নিয়ে বলল, এটা আমাদের এলাকা, আমার এরিয়ায় এসে আমার সাথে পাঙ্গা? মেয়েটাকে দে দিকে। ভেবেছিলাম হালকা পাতলা টাচ করে ছেড়ে দেব, কিন্তু একে নিয়ে আজ খেলা হবে। সুখ আরও গুটিয়ে নিল নিজেকে। কি বিশ্রী মুখের ভাষা, অসম্ভব কাঁপছে শরীর। বর্ণকে আঁকড়ে ধরে দুহাতে। এই কঠিন মুহূর্তে এটিই যেন আশ্রয়স্থল। ভুল, সামনে আয়। আরও ধীর হয় হাতের বাঁধন। বর্ণর গম্ভীর কণ্ঠের আদেশ তোয়াক্কা না করে আতঙ্কিত ঘন ঘন দুদিক মাথা জাগায়। সে যাবে না। বর্ণ জোরপূর্বক পিছু থেকে ছাড়িয়ে পাশে এনে দাঁড় করায়। অত্যন্ত শীতল গলায় বলে, ছোঁয়া নয়, যদি বলি ওর দিকে সেপ আর চোখে তাকানোর অপরাধ ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। বিশ্বাস হয়? ভীতু জাগবে মনে। বিনিময় ভীতু সমস্ত হওয়ার সকল ছেলেটা হাত ঝাড়া দিয়ে তাচ্ছিল্যে হেসে বলে, ও হিরো, নিজে এসেছিস মুখ ডেকে ডাকাত বেশে, আবার ভয়ঙ্কর শাস্তির কথাও বলিস? এক অপরের দিকে চেয়ে হাততালি দিয়ে হাসতে হাসতে, শুনেছিস তোরা, ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে আমাদের, ভীষণ ভয়ঙ্কর। হে প্রভু, প্লিজ রক্ষা করে এই যাত্রায়। তোমার পাপী বান্দারা ভয় পেয়ে গেছে।
তখনও ক্ষিপ্র হয়নি বর্ণ। মুখের ভেতরে দাঁতের নিচে দাঁত নিষ্ঠুরভাবে পিষ হলেও ঠোঁটের কোণে বাঁকা হাসি। হাত দুটো নিষ্পিস করছে। প্রথমে ছেলেটা হেলে দুলে এগিয়ে এলো 2 কদম। বর্ণর মুখোমুখি দাঁড়িয়ে হেয়ালি সুরে বলল, ওকে শুধু ছুবো না, আরও অনেক কিছু করব। কোনো বাপের বেটা কি করবে? তো তোর চোখের সামনে ছুবো। কি করবি তুই? ইউ রাস্কেল, আগে হাত বাড়িয়ে ছো ওকে। বাঘের মতো অধৈর্য হুঙ্কার ছেড়ে উঠল বর্ণ। চোখের রং অরুণাভ, সুখ ছোঁয়াতে যেন ছেলেগুলোর চেয়ে তারা খুবই। হুঙ্কারে কেঁপে ওঠে সামনের ছেলেটা, তবু দমে গেল না। এই ইউনিয়নের চেয়ারম্যানের ভাগিনা সে, দাপট নিয়ে পা ফেলে হামেশ। বর্ণর দিকে কঠোর চোখে তাকিয়ে সুখের দিকে হাত বাড়ায়। আতকে উঠে দুহাত মুখ চেপে সুখ 1 কদম পিছু হেঁটে গেল। তাকে ছোঁয়ার জন্য নয়। বর্ণ মুষ্টিবদ্ধ হাত উঠে গেল ছেলেটার চোখ বরাবর। এক ঘুষিতেই এতটা আঘাতপ্রাপ্ত হয়েছে যে চোখ গলে রক্ত বেরিয়ে এসেছে। প্রতিক্রিয়া দেখানোর আগে মাটিতে ছিটকে পড়া ছেলেটা কলার চেপে তুলে ফের ঘুষি বসানো সেই চোখে। এরপর আরও একটা। বাকি যে 2টো ছেঁড়া ছিল তার বর্ণর উপর ঝাঁপিয়ে পড়তে এগুলোর আগে কালো মুখশ্রী 2জন পালোয়ান তুল্যমানবের আয়ত্তে বন্দী হয়ে গেল। ছেলেটার নাম সজীব। 2জনের মাঝে একজন ভয়ার্ত গলায় বলল, কে তোরা? ছাড় আমাদের। এই সজীব। সজীব জবাব আসে না। জ্ঞান হারিয়ে ছেলেটা ঢলে পড়ার উপক্রম। এতক্ষণে ছটফটে মেজাজের ছেলেটা এক লহমায় দুর্বল ক্ষীণ শক্তিতে ডলে পড়েছিল উঠিয়ে। নিজেকে বাঁচানোর শক্তিটুকু কুলাতে পেরে উঠছে না। বর্ণ থেমে নেই। চোখের রং যেন গাঢ় হচ্ছে। হাতের ছাপ তত গভীর। টুটি চেপে ধরে সামনে গুটিতে লাগলো। উদ্দেশ্যে সজীব 2টো হাত কোনোরকম বর্ণর হাতের উপর রাখল। জিভ বেরিয়ে এসেছে। চোখ থেকে নির্ঘাত রক্তে ভেসে গেছে মুখের এক পাশ। কি ভয়ানক দেখতে! হিসিয়ে বলল বর্ণ, যেটা আমার সেটা শুধু আমার। এর দিকে চোখ তুলে তাকানোর পারমিশন আমি কাউকে দেইনি। আমার পারমিশন ছাড়া আমার কলিজায় হাত বাড়ানোর চেষ্টা। 4জন কালো পোশাকধারী এসে সজীবকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে ধরল। বর্ণ এমন রক্তিম চোখ তুলে তাকালো যেন চোখের পাপকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। তাদের একজন বলল, চিফ, ম্যাম ইজ ফেন্টিং। অচিরে হাত আলগা হয়ে এলো বর্ণর। চোখে নেমে এলো শীতলতা। সজীবকে তাদের হাতে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে সুখের কাছে ছুটে এলো। ফুল, কাম ডান। বড্ড অস্থির তার স্বর। হা করে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে সুখ। কাঁপুনি অস্বাভাবিক এখনো। চোখ ডুলুমুলু। চোখের সামনে ভুবন যেন ঘুরছে। বর্ণ এক ঝটকায় বুকে চেপে ধরে তাকে। চুলে হাত বুলিয়ে দেয়।